যাদের আটকেছে তারা দেখ খুবই সিম্পল অঙ্ক বলেছে বার্ষিক 8% সরল সুদে কত বছরে, তাহলে বার্ষিক 8% সরল সুদে কত বছরে, ঠিক আছে 600 টাকা সুদ হবে 168 টাকা, এই হচ্ছে অঙ্ক। তাহলে 168 is equals to 600 into 8 into t by 100, ওকে। তাহলে t সমান কি 168 into 100 by 600 into 100 8 হচ্ছে, তাহলে t হচ্ছে 168 into 100 by 600 by 8 কত, 6 দিয়ে কাটছে, হ্যাঁ আলটিমেটলি 7/2 আসছে, that is 3 whole of 1/2। তাহলে নির্ণেয় সময় 3.12 বছর বা 3.5 বছর, এই হচ্ছে ঘটনা। দেখ 8 যে অঙ্কটা, 8 নম্বরটা কি বলেছে, যাতে 8 নম্বরটা আপনি দেখে লিখবা, বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করেছেন, কিছু টাকা ধার করেছেন আমরা দেওয়া নেই, মানে কোনটা দেওয়া নেই, আসল বা প্রিন্সিপালটা দেওয়া নেই, কিছু টাকা ধার করেছেন। 6 বছর পর দেখলেন, আফটার 6 ইয়ার্স উনি দেখলেন যে ওনার সুদের পরিমাণটা, ইন্টারেস্টটা যে টাকা ধার করেছিলেন তার 3/8 অংশ হয়েছে, মানে যে টাকাটা ধার করেছিলেন তার 3/8 হচ্ছে তার ইন্টারেস্ট, 3/8 হচ্ছে তার ইন্টারেস্ট, মানে প্রিন্সিপালের 3/8 হচ্ছে তার ইন্টারেস্ট দিয়ে বলছে তাহলে বার্ষিক সুদের হার কত। তো খুবই সিম্পল, দেখ আমি আসল x ধরলাম, তুই পিও রাখতে পারিস, কোনো অসুবিধা নেই, সময় কত বলেছে 6 বছর, তাই তো সুদের হারটা জানতে চেয়েছে, আর ইন্টারেস্ট বলেছে আসলে 3/8 অংশ, আসল কত ধরেছিলাম x, তাহলে x 3x by 8 এক্স্যাক্টলি x into 3/8, একই না, that is 3x by 8, এটা হলো আমার সুদের পরিমাণ। তাহলে এবার i is equals to p by 100, সুদের জায়গায় লিখছি 3x by 8, p এর জায়গায় লিখছি x, r এর জায়গায় লিখলাম জানি না, মানে r জানি না, আর t এর জায়গায় হচ্ছে 6 বছর by 100, দুদিন থেকে x x এলিমিনেট করতে পারি, x not equals to 0 বলি, ঠিক আছে, সেই কারণে তো এলিমিনেট করতে পারি x x, তাহলে এখানে কত হলো 3/8 সমান r into 6 by 100, so r is equals to 3/8, 3 into 100 আর 6 into 8 হয়ে যাচ্ছে, তাহলে 3 into 100 and 6 into 8 হচ্ছে, কত ক্যালকুলেট করে হয়েছে 5/4 25/4, 25/4, that is 6 হলো 1/4, সুতরাং সুদের হার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6.14% বা 6.25% বলতে পারিস, যে এর খুশি আনসারটা রাখতে পারিস, ঠিক আছে। তোদের 10 এর অঙ্ক যাদের আটকেছে, 10 এর অঙ্ক এখন তোরা ভালো করে পড়ে দেখ প্রবলেমটা কোথায়। আমি তোদের প্রথম থেকে শেষ অবধি একটা কথা বলেছি, 10 এর অঙ্কটার ক্ষেত্রে আমি প্রথম থেকে একটা কথা তোদের বলছিলাম যে সময় যখনই বার করব সেই সময়টা কিন্তু বছরের ফরম্যাটে রাখবো, ইয়ার ফরম্যাটে রাখবো, সে দিনেই দিক কি সে মাসেই দিক। এখন 10 এর অঙ্কটায় এক দিনের সুদ দেওয়া আছে 5 পয়সা, ইংলিশ ভার্সন যাদের তাদের বইতে একটু ভুল আছে, ওটা 1 পয়সা করা আছে, তোরা এটা 5 পয়সা করে নে, ঠিক আছে, কারেক্ট করে নে। তো এক দিনের সুদ দেওয়া আছে 5 পয়সা, এবার এক দিন, বাট আমি বলেছিলাম সময় কিসে রাখতে হবে, বছরে, তো তোকে এই এক দিনটাকে বছরে ট্রান্সফার করে নিতে হবে, তাহলে এক দিন সমান বছরে কনভার্টেড হলে কত হবে 1/365 ইয়ার, একই না, কারণ 365 দিনেতে এক বছর হয়, তাহলে একদিন মাত্র 1 এর 365 বছর, রাইট। নেক্সট কথা, অঙ্কটা কোথায় নেক্সট খেলা আছে, 292 টাকা রাখতে বলেছিল ব্যাংকেতে, এখন 292 কি টাকা, 292 টাকা রুপিস, বাট ইন্টারেস্টটা সুদটা 5 পয়সা, 5 পয়সা দেওয়া আছে, তো এই 5 পয়সাটাকেও কিন্তু তোকে ইকুয়ালিটি রাখার জন্য টাকায় কনভার্ট করে নিতে হবে, তাহলে 5 পয়সা মানে কি 0.05 পয়সা or 5/100, sorry টাকা, and 5/100 টাকা রুপিস, রাইট। সেই কাজ এখানে করেছি, দেখেন একবার, আসল p 392, সময় এক দিন বা 1/365 ইয়ার,
সুদের হার রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে আই 5 পয়সা বা 0.05 টাকা বা 5/100 টাকা। এবার এখানে ক্যালকুলেশন করেছি। এই জায়গায় কি অনেক হয়তো প্রবলেম হবে। এটা 73 দিয়ে দ্যাট ক্যান্সেল আউট হচ্ছে, 73 4 যা 73 5 যা 73 দিয়ে কাটছে। এখানে কি হয়তো অনেকে কনফিডেন্স ড্রপ করবে। r সমান 25/4, দ্যাট ইজ r সমান 6 হোল অফ 1/4%। সুতরাং সুদের হার 6 হোল অফ 1/4%। এই হলো ঘটনা। কত করে নাও। দিনে আমি এক্সারসাইজ 2 শেখাচ্ছিলাম, তার কন্টিনিউয়েশন ক্লাস আজকে ডে 2 যেটা। আশা করি পার্ট 1 যে ভিডিওটা দেখে তোরা বুঝতে পেরেছিস, ক্লাসটাও বুঝতে পেরেছিস তোরা, এবং সরল সুদ কষা সম্বন্ধে একটা ধারণা ক্লিয়ার কিছুটা হলেও আশা করা যায় হয়েছে। তো আরো অনেক কিছু বলার থাকবে, আস্তে আস্তে বলতে থাকবো আমি বিভিন্ন সময়। তো আমি প্রথমে তোদের আজকে ক্লাসের মধ্যে সাম নাম্বার 14 14 অঙ্কটা সম্বন্ধে বলছি। তো 14 অঙ্কটা পরে একটু দেখ। বলছে অমর রায় এবং পশুপতি ঘোষ এই দুজন আছেন। অমর রায় ব্যাংকে গেছেন আর পশুপতি ঘোষ উনি পোস্ট অফিসে গেছেন। কি করতে গেছেন? বলছে দুজনে 2000 টাকা করে জমা রেখেছে। অমর রায় পশুপতি ঘোষ দুজনেরই পকেটে 2000 টাকা আছে। একজন ব্যাংকে জমা রেখেছে, একজন পোস্ট অফিসে জমা রেখেছে। 3 বছর পর যখন অমর রায় ব্যাংকে গেলেন, দেখলেন ওনার এই 2000 টাকাটা ফুলে ফেপে 2360 টাকা হয়েছে। 2000 টাকাটা ফুলে ফেপে সমৃদ্ধি মূল্য 2360 টাকা। এবার আমার এবং পশুপতি ঘোষের ক্ষেত্রে মানে যখন উনি পোস্ট অফিসে গেলেন তখন দেখলেন ওনার টাকাটা ফুলে ফেপে 2480 টাকা হয়েছে। ঠিক? এখন আমি তোরে যদি সেই আগের যেটা বলছিলাম যে তোকে এই ছক বা চেহারাটার মধ্যে ভর্তি করতে হবে। আসল পি, সুদের হার R1%, সময় T1, আর ইন্টারেস্ট বা সুদ I1। তো আমাকে বল, আমি যদি উপরে হেডিং করি ব্যাংকের ক্ষেত্রে ফর দ্য ব্যাংক উনি জমা রেখেছিলেন তো 2000 টাকা। ঠিক কি ঠিক না? এবং উনি ব্যাংকে গেছেন 3 বছর পর। আফটার 3 ইয়ার্স উনি ব্যাংকে গেছেন, গিয়ে উনি দেখলেন 2360 টাকা হয়েছে টাকাটা। তাহলে ইন্টারেস্ট বা সুদটা কত হবে? 2360 টাকা। ঠিক কি ঠিক না? 2360 টাকা না স্যার, 360 টাকা। আমি কি বলেছিলাম? তার টাকাটা তো সুদের মূলে সমৃদ্ধি মূল পুরো ফুলে ফেপে 2360 টাকা হয়েছে। আরে 2360 টাকা মধ্যে 2000 টাকা তো অমর রায় নিজেরই টাকা। উনি তো 2000 টাকা উনি জমা রেখেছিলেন। তাহলে 2360 এর মধ্যে 2000 সেটা তো ওনার নিজেরই টাকা। তাহলে শুধুমাত্র সুদ বা এক্সট্রা কত হয়েছে? 360 টাকা, তাই না? সুদ আসল থেকে অ্যামাউন্ট থেকে সুদ আসল থেকে আমি যদি আসলটা মাইনাস করি, যদি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা মাইনাস করি, দেন ইউ উইল হ্যাভ দ্য ইন্টারেস্ট। তুমি সুদটা খুঁজে পাও, তাই না? তো আমাকে এখানে সুদ মানে এখানে আমি লিখলাম সুদ আসল মাইনাস আসল, সুদ আসল মাইনাস আসল। সুদ আসল তো 2360 টাকা আর আসল হচ্ছে 2000 টাকা। তাহলে এটা কি 360 টাকা নয়? হ্যাঁ স্যার। তো এইটা হচ্ছে আমার ইন্টারেস্ট। এবার আমি এরকম করে ব্যাংকের সুদের হার বার করতে পারি। তার কারণ আমাকে ব্যাংকের সুদের হার বার করতে হবে, আমাকে পোস্ট অফিসের সুদের হার এই রকম ভাবে বার করতে হবে, and finally you have to find the ratio of those rate of interest। সুদের যে হারগুলো বেরিয়েছিল তাদের অনুপাত বার করতে হবে। ঠিক আছে? তাই আগে দিন কি বলেছিলাম, যখনই দুবার করব, দুবার এক ক্যালকুলেশন, যখনই আমি একটা ভেরিয়েবল একটা অঙ্কে একবারই ব্যবহার করতে পারি, তাই তুমি আলাদার জায়গায় আলাদা ক্যালকুলেশনে তুমি পি লিখতে পারো না। সো p1 p2 p3 এই জাতীয় শব্দ আসতে থাকবে তোমার সামনে। বুঝতে পারছি? তো এইভাবে সুতরাং আমরা জানি
আমরা জানি I1 is equals to P1 R1 T1 by 100, যেখানে I হচ্ছে কত 360 টাকা, P1 কত 2000 টাকা, R1 জানি না এটাকে R1 ই রাখছি, T1 কত 3 বছর বাই 100 মনে করতি না স্যার এখান থেকে দেখ 360 ইনটু 100 2000 আর 3 তো তলায় চলে গেলে তো R1 পাচ্ছি না, তাহলে R1 সমান 360 ইনটু 100 360 ইনটু 100 বাই 2000 ইনটু 3 ঠিক কি ঠিক না? তো দেখ এখান থেকে আমার 0 0 0 0 0 0 বেরিয়ে যাচ্ছে 6, তাহলে R1 হচ্ছে 6, সুতরাং ব্যাংকের সুদের হার the rate of interest of the bank ব্যাংকের সুদের হার 6%, সো এইভাবে ব্যাংকেরটা বার করলাম। এরপর একটা সেম ওয়ে পোস্ট অফিসের ক্ষেত্রে P2 R2 T2 I2 হ্যাঁ কি না করে তুই কি একই রকম ভাবে R2 বার করতে পারবি না? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার না R2 বেরিয়ে গেল, R1 পেয়ে গেছিস, লাস্টে লিখবি এইখানে, সুতরাং সুদের নিম্ন অনুপাত, সুতরাং সুদের নির্ণেয় অনুপাত, because ওরা বলেছে find the ratio of those interest, rate of interest, তাহলে R1 is to R2, R1 আমার 6 বেরিয়ে গেছে 6%, রাইট? তুই জাস্ট R2 টা বার কর, তো অনুপাতটা বার করবি। সো এই পোরশনটা তোদের কাজ দেওয়া রইলো, তোরা কর, ওরা আনসারটা বার কর, আর এই আনসারটা বার করার পর তোরা নিজেরা প্রথমটা করে দিবি, করে 15 অঙ্কটা করবি, ঠিক আছে? হোপফুলি অঙ্কটা আটকায়নি, তবুও একবার দেখি যদি আরো আটকে থাকে। পোস্ট অফিসের ক্ষেত্রে বলে আমি P2 R2 T2 I2 করে এটা বেরিয়েছে, সুদ আসল মাইনাস আসল, কারণ 2000 টাকা রেখেছিল পোস্ট অফিসে, সেই টাকাটা বেড়ে গিয়ে 2460 টাকা হয়েছিল, তাই মাইনাস করে 480 টাকা হয়েছে। এবার I2 সমান 480 দিয়ে এখানে ক্যালকুলেট করেছি P2 R2 T2 R2 এর ভ্যালু বেরিয়েছে 8%, বুঝতে পারা গেল? নাও সুদের নির্ণয় অনুপাত, বিকজ ওরা আমাকে রেশিও বার করতে বলেছে, দুটো ধরনের যে সুদ পেয়েছি তাদের রেশিওটা, তাহলে 6% 8% রেশিও, সেই ইস্যু 4, ওকে? এখন তোদের নেক্সট আমি কোন অঙ্কটা দিয়েছিলাম 15 আগেটা ঠুকে না তোরা। 15 অঙ্কটা যারা পারিস দেখ, এবং 15 অঙ্কটাতে আমাকে বলেছে যে এক ব্যক্তি যন্ত্রাংশ তাতে যন্ত্রাংশ কেনার জন্য 15,000 টাকা ধার করেছে, ঠিক আছে? তো কোথায় গেল দেখবো, ও আচ্ছা 15,000 টাকা ধার করেছে, তো 15,000 টাকা ধার করার 5 বছর পর সে যখন ধারটা পরিশোধ করতে গেছে তখন তাকে 22,125 টাকা দিতে হয়েছে। নাও হোয়াট আই সে, কোনো যদি কোনো ঋণ বা লোনকে ক্লোজ করতে হয়, লোনটা ক্লোজ করছিস আর ঋণটাকে পরিশোধ করছিস, তখন কি শুধুমাত্র যে টাকা ধার করেছিস সেটা মেটালেই হয়ে যায়? শুধু সুদ দিলেই হয়ে যায়? সুদ এবং আসল দিতে হয়, সুদ এবং আসল মানে সুদ আসল মানে সবৃদ্ধি মূল বা অ্যামাউন্ট দিতে হয়, not only the principal or that interest but the amount, that is the summation of the principal and that interest, সুদ এবং আসলের সমষ্টি করে যেটা হয় সেই সুদ আসল বা সবৃদ্ধি মূলটা ফেরত দিলে তবেই তো ব্যাংকের ঋণ পরিশোধ হচ্ছে। তাহলে ওই যে 22,125 টাকা বলছে, ওর মধ্যে কে কে লুকিয়ে আছে? 15,000 টাকা আমি যে টাকাটা লোন নিয়েছিলাম সেটা আছে, এবং তার সঙ্গে সেই 15,000 টাকাটা যে ঋণটা যে সুদ তৈরি হয়েছে ব্যাংকেতে সেই ইন্টারেস্টটাও আছে, রাইট? তাহলে 22,125 থেকে আমার নিজের 15,000 টাকা যেটাকে আমি লোন নিয়েছিলাম, ঋণ করেছিলাম, সেটা যদি মাইনাস করি তাহলে আমি কি সেখান থেকে শুধু সুদটা পাবো না? পাবো কি পাবো না? তাহলে এখানে দেখ 15,000 টাকা তো লোন নেওয়া হয়েছিল, সুদের হার কত জানতে চেয়েছে নাকি? হ্যাঁ স্যার। সময় ছিল 5 বছর। এখন সুদ মানে হচ্ছে এই লাইনটা লিখতে হবে কিন্তু সুদ আসল মাইনাস আসল,
amount minus principal, that is 22,100 and কত ছিল 125 minus 15,000 মানে কত হয়েছে 7,125 টাকা। ঠিক আছে, এবার নাও আমরা জানি I is equals to PRT by 100, I তো এইটা, that is 7125, P হচ্ছে 15,000, আর জানি না ওটাই বার করতে বলেছে, আর T সেখানে 5 by 100, C 7,125 into 100 হচ্ছে, আর 15,005টা নিচে চলে আসছে, তবে তো আর পাচ্ছি আমি, তাহলে বা R সমান 7,125 into 100 by 15,000 into 5, আমি আর ক্যালকুলেশন করে সময় ওয়েস্ট করছি না, কত হয়েছে আরটা 19 by 2, that is 9.1 রাখতে পারি বা 9.5 ও রাখতে পারিস, ঠিক আছে। সুতরাং আনসার কিভাবে আছে স্যার 9.9 সুদের হার 9 হলো 1/2%, বুঝছো বড় না। তোরা এখন 16 নম্বরটা ট্রাই করবি, 10 মিনিট সময় নিয়ে 16 নম্বরটা করবি, ঠিক? না 16 নম্বরটা কি বলছে? 16 নম্বরে বলছে রহমান চাচা উনি যখন রিটায়ার করেন সেই সময় উনি সর্বসাকুল্যে 1 লাখ টাকা পেয়েছেন। 1 লাখ টাকা এসেছিল? না স্যার 1 লাখ টাকা পেয়েছেন। এখন এই 1 লাখ টাকা দিয়ে উনি কি করেছেন? উনি 1 লাখ টাকাকে দুটো অংশে ভাগ করেছেন, সমান অংশ বলছেন, দুটো অংশে ভাগ করেছেন। ভাগ করে সেই টাকা কিছু একটা অংশ, কিছু একটা মানে পার্ট সে উনি ব্যাংকে গিয়ে ডিপোজিট করেছেন, ব্যাংকে রেখেছেন। কি পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে? 5% রেট অফ ইন্টারেস্ট ব্যাংকে রেখে দিয়েছেন। আর বাকি অংশটা 1 লাখ টাকা ব্যাংকে রাখার পর যে বাকি অংশ পড়ে থাকে সেই টাকাটা নিয়ে গিয়ে রেখেছেন আমি পোস্ট অফিসে। পোস্ট অফিসে 6% রেট অফ ইন্টারেস্ট, 6% সুদের হার, ঠিক? দিয়ে উনি চুপচাপ 1 বছর বসে আছেন। 1 বছর পর উনি একদিন সকালে বেরোলেন, এক্স্যাক্টলি আফটার 1 ইয়ার উনি সকালে বেরোলেন একটা ব্যাগ নিয়ে, ব্যাংকে গেলেন, বললেন আমি যে টাকাটা ব্যাংকে রেখেছিলাম সেই টাকাটার 1 বছরের সুদ, শুধু সুদ, শুধু ইন্টারেস্ট কত হয়েছে দাদা? বলে এত, দিন আমাকে 1 বছরের সুদটা দিন। উনি কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করে ফিরছেন না, উনি শুধু সুদটুকু, দ্যাট ইন্টারেস্টটা শুধু কালেক্ট করছেন ব্যাংক থেকে। কি বলছি বোঝা যাচ্ছে? উনি অ্যাকাউন্ট রাখছেন, যে টাকা জমা রাখছেন সে টাকা রইল, আমি 1 বছর যে সুদটা হচ্ছে উনি ব্যাগে ঢোকালেন। পোস্ট অফিসে গেলেন, গিয়ে বললেন যে আমি যে পোস্ট অফিসে টাকাটা রেখেছিলাম ওর এই বছরে 1 বছরে কত টাকা সুদ হয়েছে দাদা? তখন বলে এত টাকা, দেন সুদটা দেন আমায়। বলে সুদটা নিলেন, নিয়ে ব্যাগে ঢোকালেন, ঘরে গিয়ে আবার ব্যাগটা আমাকে ঢাললেন, ঢেলে দেখা গেল ব্যাগ থেকে 5,400 টাকা বেরিয়েছে। 5,400 টাকা। আমি যে এই ঢেলে 5,400 টাকা হয়েছে, ইট মিন্স কি? ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ এই দুটোর সমষ্টি 5,400 টাকা। That summation of the interest from the bank and from the post office is 5,400. শুধু কিন্তু সুদের সমষ্টি। আমি কিন্তু একবারও আসলে কথা উল্লেখ করছি না, আমি শুধুমাত্র সুদটাকে কালেক্ট করেছি, একবার ব্যাংক থেকে একবার পোস্ট অফিস থেকে। বোঝা গেল? আমার নাম কি? কি নাম? অর্ণব কোথায়? রহমান চাচা, আমি উপরে বলছিলাম। ও আচ্ছা, আসলাম চাচা আছে। ও আসলাম চাচা। যাই হোক, তো এই হচ্ছে ঘটনা। তাহলে একবার আমি উপর হেডিং করব। আচ্ছা, একটা কথা লিখতে হবে। ধরি আসলাম চাচা ব্যাংকে X টাকা এবং পোস্ট অফিসে 1 লাখ মাইনাস X টাকা জমা
রাখেন, ঠিক আছে? এবার হেডিং করলাম ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে কত টাকা ছিলেন x টাকা, সুতরাং ছিল 5%। এক বছর পরে ব্যাংকের মুখ হয়েছিলেন, তাহলে আমি ইন্টারেস্টটা কত বার করছি কেমন, যেটা কিনা কিছু একটা x রিলেটেড বেরোবে। i is equals to well এটা p1 r1 t1 i1 p1 r1 t1 i1 করতে হবে। এবার এটা হচ্ছে x into 5 into 1 by 100, that is 5x by 100। সুতরাং ব্যাংকের সুদ, the interest from the bank 5x by 100, হাত নিষ্পিস করছে কাটাকাটি করার জন্য, কিন্তু করবি না, কারণটা পরে বলছি। হাত নিষ্পিস করছে এটা x এর 20 করে ফেলার জন্য, ঠিক আছে? এরপরে এবার হেডিং করছি আমি, তোরা কিন্তু পাশে করবি না, তোরা নিচে নিচে করবি। আমার জায়গা নেই বলে বোর্ডের পাশাপাশি করছি, আমাকে কপি করিস না, তোরা কিন্তু খাতার নিচে নিচে করতে থাকবি, ঠিক আছে? এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আন্ডারলাইন আসল P2 হচ্ছে 1 লাখ মাইনাস x, সুদের হার R2 6% ছিল দেবে, সময় T2 হচ্ছে 1 ইয়ার, and সুদ তাই আমি জানি না, যেটা কিনা বার করবো এখন। মানে আমরা জানি I2 is equals to P2 R2 T2 by 100, তাহলে 1 lakh minus x into 6 into 1 by 100, just রেখে দাও এইভাবে, 1 lakh minus x into 6 by 100 রেখে দিলাম। ও সুতরাং পোস্ট অফিসে সুদ হচ্ছে 1 লাখ into 6 by 100, এটা হলো ব্যাংকের সুদ, এটা হলো পোস্ট অফিসের সুদ। এই দুটো সমষ্টি কি 5400 টাকা নয়? ব্যাংক কাছে ঢালা হয়েছিল, মনে পড়ছে? তাহলে প্রশ্নানুসারে that 5x by 100 plus into 6 by 100, এটাই হলো আমার 5400 টাকা। What is it? হাত মিসমিস করছে ক্যালকুলেট করার জন্য, 6100 কাটার জন্য, কিন্তু করব না। কেন করব না? না, তোদের এই জিনিসগুলো শিখতে হবে। তোদের প্রত্যেকটা অঙ্কে আমি তোদের এই অ্যাপ্লিকেশন দেখতে পাবো। ক্যালকুলেশন সহজ করা ইজ অ্যান আর্ট, ঠিক আছে? মেকিং আ ক্যালকুলেশন ইজিয়ার ইজ অ্যান আর্ট। তোমাকে বুঝতে হবে যে আমি একটা অঙ্ক কত সহজে কত কম ক্যালকুলেশন সলভ করতে পারবো। যত বেশি জটিল ক্যালকুলেশনের মধ্যে যাবে, তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা বাড়তে থাকবে। তাই ক্যালকুলেশন সহজ করার অনেক পদ্ধতি আছে, অনেক চেহারা আছে, সময় সময় অঙ্কের মাধ্যমে বলতে থাকি বা বলতে থাকবো ইন ফিউচারও। তোমরা কিন্তু কথাটা মাথায় রেখো। এখানে কি বলেছিলাম যে আমার হাত নিষ্পিস করছে, আর আমি কাটছি না। কেন কাটছি না? কারণ দেখ, যখন এই অবস্থায় থাকছে, আমি এই পুরো ব্যাপারটা থেকে যদি 1/100 ধরে কমন নিই, এখানে পড়ে থাকছে জাস্ট অনলি 5x, এখানে পড়ে থাকছে 1 লাখ minus x into 6 5400, ক্লিয়ার? see এখান থেকে দেখ 5x plus 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 লাখ টাকা minus 6x, আর এই 1 এর 100 ওপাশে কি গুণ হয়ে গিয়ে 5400 into 100 হচ্ছে কি নেই, ঠিক কি নেই না? এখানে 5x minus 6 is that is minus x, আর এখানে এটা কি 5,40,000 হয়ে যায়নি? আর এই 6 লাখটা পাশে গিয়ে মাইনাস 6 লাখ হয়ে গেল, রাইট? সো মাইনাস x is equals to minus 60,000। তোর মনে হলো আমি কোথাও ক্যালকুলেশন করলাম? নাও, যদি তুই একবার এটাকে 5 এর 100 কেটে 1 এর 20 মানে x এর 20 আর এখানে 3 এর 20 মানে 3/20 রাখিস, সরি 3/50 রাখিস,
তখন দেখি তোকে আবার লসাগু করতে হচ্ছে, এলসিএম করে আবার উপরে গুণ করতে হচ্ছে, করে তারপরে হয়তো তুই এই লাইনটা আসবি, এখানে আরো তোকে তিনটে লাইন বড় বড় ক্যালকুলেশন করতে হচ্ছে। ঠিক আছে, সেই কারণে বললাম যে কোনো ক্যালকুলেশন করো না, কমন নাও, কমন নিলেই কাজ শেষ। সো এই পদ্ধতিগুলো, রাস্তাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমি যত বেশি ক্যালকুলেশনের মধ্যে যাব আমার ভুল হওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। তাই কেন why should I take the risk unnecessarily, right? So x হচ্ছে 60,000, x মানে কি ব্যাংকের অর্থ, সুতরাং ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা, আর পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ মাইনাস 60,000, that is 40,000 টাকা। তো দেখো 17 নম্বর দেখ, 17 নম্বরে একদম সেম অঙ্ক পুরো পারতেই হবে, ঠিক আছে? 12 মিনিট সময় নাও, 17 নম্বরটা করে দেখো। যারা পারিস দেখেন একটু, আমি ধরলাম যে ধরি প্রথম ব্যাংকে x টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস x টাকা জমা রেখেছিলেন। এখন প্রথম ব্যাংকের ক্ষেত্রে x টাকা রেখেছিল, রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 6% সময় 2 বছর। আই ঘন্টা বার করছি, তাহলে হচ্ছে x into 6 into 2 by 100। নাও what I said, কোনো ক্যালকুলেশন করব না, 12x by 100। তাহলে প্রথম ব্যাংকের সুদ 12x by 100। এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে ওনারা রেখেছিলেন 10,000 টাকা মাইনাস x, সুদের হার কত দ্বিতীয় ব্যাংকের? 7%, সেই 2 বছরের জন্য রেখেছিলেন। তাহলে 10,000 মাইনাস x into 7 into 2 by 100, so 10,000 মাইনাস x into 14 by 100। অলরেডি আমি বলেছি যে তোর হাফ ডিসপিস করলেও তুই ক্যালকুলেশন কিন্তু করবি না, কোনো কাটাকাটি করবি না, যেমন তাহলে সুতরাং দ্বিতীয় ব্যাংকের সুদ যেটা, সেটা হচ্ছে 10,000 মাইনাস x into 14 by 100। ওকে, তাহলে প্রশ্নানুসারে দুটো ব্যাংক থেকে টোটাল কত টাকা সুদ হয়েছে? 1200। তাহলে 12x by 100 প্লাস 10,000 মাইনাস x into 14 by 100, এটা 1280। What I say, taking common is an art, তাই তো? কমন নেওয়াটা কিন্তু একটা শিল্পের মধ্যে পড়ে, ক্যালকুলেশন সহজ করা শিল্পের মধ্যে পড়ে। তাহলে এখান থেকে কি আমি 2 by 100 কমন নিতে পারি না? 6x plus 10,000 minus x into 7 সমান এইটা। তাহলে 6x plus 70,000 minus 7x সমান, দেখ এটা 2 দিয়ে কাটছে 640, তাই তো? আচ্ছা পরে ব্যানি করব 24, এটা into 100 by 2, so minus x plus 70,000 সমান এটা কাটছে 64,000, হ্যাঁ কি না? আচ্ছা, so minus x is equals to minus 62,000 minus 70,000 যদি করা হয়, that is minus 6,000, so x is equals to 6,000। তাহলে প্রথম ব্যাংকে আমি কোথাও কোনো ক্যালকুলেশন করলাম? কোনো ক্যালকুলেশন দেখতে পাচ্ছিস? কোনো at least 6 থেকে 7 বিয়োগ করে 1, সেটা তো ক্যালকুলেশনের মধ্যে ধর্তব্যের মধ্যে পড়ে না, রাইট? তাহলে সুতরাং প্রথম ব্যাংকে রাখেন 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে রাখেন
10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা। এই হলো ঘটনা। তারপর তোরা এটা 17 তো 18 নম্বরে ট্রাই করবি, 10 মিনিট সময় নে, ট্রাই করে দেখ, না পারলে আমি আছি। এই যে অঙ্কটার মধ্যে বেসিক্যালি তোদের প্র্যাকটিক্যাল সেন্সটা তো নেই, কারণ তোরা ব্যাংকিং করিস না বা খুব একটা বেশি ব্যাংকের মুখ হোস না, খুব হয়তো এটিএম কাউন্টার অব্দি যাস কেউ কেউ। এবং ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের পাসবুক যদি তোরা কেউ হ্যান্ডেল করিস, যদি কোনোদিন খুলে দেখিস, প্রথমত তোরা দেখে উঠতেই পারবি না সাম্বার খালিটা এতটাই হালকা থাকে। নাম্বার 2, তোরা হয়তো অনেকটাই বুঝতে পারবি না, কিন্তু একটু মন দিলে অবশ্যই বুঝতে পারবি সেখানে কিভাবে থাকে। এখন এখানে কি বলেছে, বলেছে যে একজন ব্যক্তি তার 15,000 টাকা সে ব্যাংকে জমা রেখেছে। ঠিক 3 মাস পর সামনে 14 ফেব্রুয়ারি আসছে, তো তার একটা বিশেষ প্রয়োজনে, বিশেষ খরচার সাপেক্ষে ব্ল্যাক ডে পালন করিস। কেন কেন? দুঃখী আত্মা বলছে, একটু বাড়ির সাথে কথা বলি, বাকিরা দেখবে আরেকটু দুঃখী আত্মা হয়ে গেছে, আত্মা হয়ে গেছে। তাই হোক, তো 15,000 টাকা জমা রেখেছিল, 3 মাস পরে সংসার সামলানোর জন্য হয়তো ওর ভাঙতে চলেছে এরকম অবস্থা। বললো যে যদি আমার 3,000 টাকা দামের ওই আংটিটা আমার কাছে না আসে, তো তুই ছুটি ব্যাংকে দে সংসার বাঁচানোর জন্য। কি বললো, তাড়াতাড়ি আমাকে 3,000 টাকা দিন, আমার যে 15,000 টাকা রাখা আছে 3,000 টাকা দিন বলে তুই 3,000 টাকা নিয়ে চলে এসেছিস। খুব ভালো। 3 মাস পরের ঘটনা বলছি। 3 মাস অব্দি কিন্তু 15,000 টাকা ব্যাংকে ছিল, 3 মাস অব্দি তো 15,000 টাকা ব্যাংকে ছিল, তত অব্দি ঠিকই ছিল। তারপর তুই 3,000 টাকা তুলে নিবি, যেই মুহূর্তে তুলে নিবি তো ব্যাংকে পড়ে রইল কত টাকা, এটাকে বলে ব্যালেন্স। ব্যাংকে পাসবুক খুলে দেখতে পাবি তোর পড়ে রইল 12,000 টাকা। ঠিক দেন তারপর কাটছে হঠাৎ করে তুই 3 মাস পরে ডিআর লটারি কেটেছিস, এবং ডিআর লটারি থেকে 3 কোটি টাকা পাওয়ার ইচ্ছায়, কারণ তখন অলরেডি তোর মাথা আবার একবার বন্ধু দেখা হয়েছে, শোনো ওই 1 কোটি টাকা দামের যে হীরের নেকলেসটা, ওটা যদি তুমি আমাকে না দাও বাকিটা ইতিহাস। তো তখন যে দেখি 1 কোটি টাকা তো দুটো কিডনি বেচে হবে না, পারাসুর দুটো কিডনি বেচে হচ্ছে না, তো সেই জন্য কি করলি, বাকি টিভিতে দেখি ডিআর লটারি নিয়েছে বলছে তো 70 কোটিপতি হয়েছে। খুব আশা নিয়ে, দুঃখ ভরা আশা নিয়ে তুই ডিআর লটারি কাটলি, লাগলো লটারি লেগেছে 3,000 টাকা লেগেছে, 3 কোটি টাকা তো লাগেনি। তো যাই হোক, আচ্ছা ঠিক আছে, আর একটু ভালো কপাল, তোর 8,000 টাকা লেগেছে। তো তোর ব্যাংকে ছিল 12,000 টাকা পড়ে, ঠিক আছে, তুই ডিআর লটারি পেয়েছিস 8,000 টাকা, 3 কোটি টাকা বাস, সংসার ভেঙে গেছে, সে নিয়ে লাভ নিয়ে ভেবে। তো 8,000 টাকা পাওয়ার পর তুই কি করলি, তুই ব্যাংকে গিয়ে সেই 8,000 টাকা রেখে দিলি। ঠিক, তাহলে হিসেব মতো তোর ছিল 12,000 টাকা, তুই ব্যাংকে গিয়ে আরো 8,000 টাকা ডিপোজিট করলি। তাহলে আজকের ডেটে তোর ব্যাংকে ঠিক 6 মাস কেটে গেছে। খেয়াল কর, প্রথম 3 মাস তুই ছুটেছিলিস, 3,000 টাকা তুলে নিয়ে চলে এসেছিস, তারপরের 3 মাস তুই 8,000 টাকা পেয়েছিস, ব্যাংকে গিয়ে জমা করে দিয়েছিস, 6 মাস কেটে গেল। তো আজকের ডেটে তোর ব্যাংকে কত টাকা পড়ে আছে, 20,000 টাকা পড়ে আছে। সো ইওর ব্যালেন্স ইজ 20,000, রাইট? তো এবার আমাকে প্রশ্নটা করেছে যে তারপরে আর উনি ব্যাংকের কিছু মুখ হননি বা কোনো প্রয়োজন হয়নি, তো এবার বছরের শেষে তিনি সুদ আসলে মানে অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল ওনার কত টাকা হবে, এই হচ্ছে প্রশ্ন। এবার খেয়াল না, ইফ ইউ গো টু দ্য ব্যাংক ম্যানেজার আর তুই জিজ্ঞাসা করলি, আচ্ছা ওকে অ্যাকাউন্টেন্ট, ওনাকে কি জিজ্ঞাসা করলি, আচ্ছা আমি যে টাকাটা রেখেছিলাম তার ইন্টারেস্টটা কত হবে। নাও ব্যাংক যে অ্যাকাউন্টেন্ট উনি আছেন, মানে হি ইজ কনফিউজড অর সি ইজ কনফিউজড। কেন? উনি ভাবছেন যে কতটা করব সুদ তো করে ভাই, একবার তো রাখলো 15,000 টাকা, 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়ে চলে গেল, পড়ে রইল 12,000 টাকা। 12,000 টাকা আছে, আবার 3 মাস পরে আবার সে 8,000 টাকা রেখেছে।
তাহলে হিসেব মতো কত টাকার উপর সুদ দেবো? নতুন জয়েন করেছে, ঠিক বুঝতে পারছে না। তুই বলবি কেন, আমি তো আমার সব থেকে বেশি টাকা কত হয়েছে, 20,000 টাকা, 20,000 টাকার উপর দেন। তো যদি সত্যি তাই হয় যে আমি একবার 15 রেখেছিলাম, একবার 12 হয়েছিল, একবার 20 হয়ে গেছে, সব থেকে বেশি 20, তাই 20-র উপর সুদ দেবো, যদি এইটাই সত্যি সিস্টেম হয়ে থাকে, তাহলে আমি বলি তোকে ছোট্ট হিসাব। বছরের প্রথম ব্যাংকিং এ আমি 1,000 টাকা রেখেছি, 1,000 টাকা। 31 ডিসেম্বর অনন্তবার দিন সকালে গিয়ে ব্যাংকিং এ আমি 99,000 টাকা আরো জয়েন করলাম। কত টাকা হয়ে গেল? কত টাকা হলো? কে বলছে এটা? নোটের দিক 10,100 বলছে। 99,000 প্লাস 1,000 দিয়ে 10,000। কে? চিড়িয়াখানায় রেখে দিয়ে নিজেকে। তো 99,000 প্লাস 1,000 1 লাখ টাকা হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এবার তারপরের দিন সকালে গিয়ে বললাম দেখ ইন্টারেস্ট দেন, সুদ দেন। এবার যদি নিয়ম তাই হয় যে সারা বছরের মধ্যে সব থেকে বেশি যে টাকা তার উপর নাকি সুদ দেওয়া হয়, যদি নিয়ম তাই হয়, তাহলে খেয়াল কর সারা বছরের মধ্যে সব থেকে বেশি কত টাকা? 1 লাখ টাকা। সুদ দিতে বাধ্য হবেন 1 লাখের উপর। ব্যাংক কি আদৌ তোর অ্যাকাউন্টে 1 লাখ টাকা বুক একদিনের বেশি দেখতে পেরেছিল? সারা বছর তোর 1,000 টাকা অ্যাকাউন্ট কন্টিনিউ হয়েছে, তুই একদিনের জন্য 99,000 টাকা রেখেছিস, 1 লাখ হয়েছে, তুই কি ডিমান্ড করছিস আমাকে 1 লাখ টাকার উপর সুদ দাও? ইজ দ্যাট রিয়েলি পসিবল? নো, নেভার। তাহলে এবার যদি বলে যে সব থেকে কম, সব থেকে কম, তখন তোর এবার দামটা হবে কেন? বলি একটা আরেকটা ঘটনা বলি। মনে কর তুই সত্যি বছরের প্রথমে 1 লাখ টাকা জমা রেখেছিলিস, 1 লাখ টাকা জমা রেখেছিলিস এবং সারা বছর তুই কিচ্ছু করিস, তো ঠিক 31 তারিখে, ঠিক 31 তারিখে প্রয়োজনের জন্য তুই মনে কর সেখান থেকে তুই 90,000 টাকা তুলে নিয়েছিস, তো ব্যাংকে পড়ে রইল 10,000 টাকা। 1 তারিখে পরে মানে 1 জানুয়ারি আবার তুই ব্যাংকে গেছিস, গিয়ে বললে দিন আমাকে সারা বছরে যে সুদটা হয়েছে দিন। যদি নিয়ম এরকম হতো যে সব থেকে কম টাকা যেটা সারা বছরের মধ্যে তার উপর সুদ গণনা হবে, তাহলে হিসেব মতো উনি তোকে কার উপর সুদ দেবেন? 10,000 টাকার উপর সুদ দেবেন। তোর কি রাগ হবে না? 10,000 টাকা তো আমার একদিন হয়েছে ব্যাংকে, সারা বছর তো আমার 1 লাখ টাকা ছিল ব্যাংকে, তাহলে আমার এই 1 লাখ টাকা সারা বছর থাকার কোনো যৌক্তিকতাই রইল না, তার কোনো মূল্যই রইল না, আমি সেই টাকা পাবোই না। রাগ হবে কি হবে না? তাহলে কি এমন সিস্টেম করব যার জন্য কেউ কোনো পক্ষই রাগ হবে না, না তো ব্যাংকের ক্ষতি হবে না আমার ক্ষতি হবে? কি সেই সিস্টেম? বছরের প্রথম খুব সুন্দর একটা উত্তর আছে, আমরা প্রায়ই কথাটা বলে থাকি। এই যে 15,000 টাকা 3 মাসে সুদ পাবো ফার্স্টে, তারপর ওটা 3,000 টাকা উঠে যাওয়ার পর 12,000 টাকা থাকবে, ওটা 3 মাসের সুদ। এক কথায় উত্তর। এত ঝামেলা করে কি লাভ বাবা? যখন যেমন টাকা তখন তেমন সুদ দাও, যখন যেমন টাকা তখন তেমন সুদ দাও। 15,000 টাকা 3 মাস ছিল, তো চলো তুই 3 মাসের জন্য সুদ ক্যালকুলেট করো, কত টাকা ছিল? 15,000, ক্যালকুলেট করো। 3 মাস দেখতে যাচ্ছে, আমি বললাম তোমাকে কেউ অঙ্ক শেখায়নি? আমাদের স্যার শিখিয়েছিল 3 মাস মানে 3 এর 12 বছর, আগের দিন শিখিয়েছিলাম তো, মাস থাকলে বছর করে নিতে হয়, ঠিক? তাহলে প্রথম 3 মাসে সুদ পেলি কত টাকার উপর পাবি? 15,000 টাকার উপর পাবি। তার পরবর্তী 3 মাস ব্যাংকে কত টাকা পড়েছিল? 12,000 টাকা। তাহলে সেই পরবর্তী 3 মাস যে সুদটা পাবি সেটা হলো 12,000 টাকার উপরে সুদ। কি বলছি বোঝা যাচ্ছে? সেটা পাবি 12,000 টাকার উপরে সুদ। ঠিকই আছে, পরবর্তী 3 মাস, সেখানে সময়টা কত মাস হবে? 3 মাস হবে। তাহলে 12,000 টাকা যখন ধরছি, 12,000 টাকাটা ব্যাংকে ছিল কতদিন? 3 মাস। তাহলে পরবর্তী 3 মাসের সুদ কাউন্ট করলাম। নাও কাউন্ট দ্য লাস্ট 6 মান্থস। লাস্ট 6 মান্থস এই ডিএল লটারি পেয়েছিস 8,000 টাকা রেখেছিস, 20,000 টাকা হয়ে গেছে। তাহলে 20,000 টাকা যখন প্রিন্সিপাল, 20,000 টাকা ব্যাংকে কতদিনের জন্য থাকছিল? 6 মাস। শেষ 6 মাসের সুদ গণনা করব। প্রথম সুদ, দ্বিতীয় সুদ, তৃতীয় সুদ সবকটা অ্যাড করলে সারা বছরের সুদ। বুঝতে পারছি? তাহলে বক্তব্য ওটাই হবে, যখন যেমন টাকা তুমি তখন তার সুদ কাউন্ট করো। কি এসে গেল 3 মাস, 2 মাস, 1 মাস, কি একদিন? আমি তো জানি একদিন মানে 1/365 বছর, আমি তো জানি 3 মাস মানে 3 এর 12 বছর। তাহলে আমার তো ওখানে টেনশন করার দরকার নেই, রাইট? অঙ্ক দেখে
well that প্রথম 3 মাসের ক্ষেত্রে P1 15,000 টাকা রেখেছিল, সুদের হার রেট অফ ইন্টারেস্ট 5%, সময় 3 মাস, তাই 3 এর 12 বছর, তাই 1 এর 4 বছর। I1 বার করেছি P1 R1 T1 বাই 100 করে 187.50, এটা হচ্ছে I1। 3 মাস কেটে গেল, বিশেষ প্রয়োজন 3,000 টাকা তুলে নিল। এখন বিশেষ প্রয়োজনে 3,000 টাকা তুলে নিলে, now if you withdraw that 3,000 rupees from the bank, the raised principal 15,000 minus 3,000 সমান 12,000। বুঝা গেল? এটা হলো বাকি যে টাকাটা পড়ে আছে। এবার এই টাকাটা কতদিন ধরে ব্যাংকে আছে? পরবর্তী 3 মাস, কারণ তারপরে মাসে ডিআর লটারি পেয়েছিল। তাহলে পরবর্তী 3 মাসের ক্ষেত্রে এই ডটগুলো দিয়েছি, তোরা কিন্তু লিখবি, আমি লিখিনি সময়ের অভাবের জন্য। অবশ্যই লিখবি। P2 হচ্ছে 12,000, কারণ আর তো 15,000 টাকা নিয়ে 3,000 টাকা তুলে নিয়ে চলে গেছে 5%, এবং এটা পরবর্তী 3 মাসের ক্ষেত্রে, কারণ ঠিক তারপরে 3 মাস পরে তার কপাল খুলেছে, সে ডিআর লটারি পেয়েছে এবং 8,000 টাকা জমা রাখতে পেরেছিল। তাই 12,000 টাকা ব্যাংকে থাকছে ক মাস? 3 মাস। তার ক্যালকুলেশন করে সুদ বেরিয়েছে আমার 150 টাকা। এরপর তার কপাল খুললো, ডিআর লটারি পেল এবং সে আরো 8,000 টাকা ব্যাংকে জমা রাখলো। তাহলে if he deposited that 8,000 rupees to the bank, then the principal becomes 12,000 plus 8,000, that is 20,000। এই 20,000 টাকা 3 মাস পরে ব্যাংকে 20,000 টাকার মুখ দেখলো। তাহলে এই 20,000 টাকাটা ব্যাংকে শেষ 12 minus 3 minus 3, that is শেষ 6 মাসের জন্য থাকবে। এবং শেষ 6 মাসের ক্ষেত্রে, শেষ 6 মাসের জন্য বা ক্ষেত্রে P3 যথারীতি, আবার বলছি ডট তোমরা দেবে না, তোমরা লিখবে, আমার সময়ের অভাবে আমি লিখেছি। P3 20,000, সময় হচ্ছে 6 মাস বা 1 এর 2 বছর করে ক্যালকুলেশন করে I3 বেরিয়েছে আমার 500 টাকা। নাও কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস সাম, সেটা কি? মোট সুদ আসল কত? ব্যাংকের মোট সুদ আসল, সুদ প্লাস আসল। এখন এখানে তো তিনটে সুদ পেয়েছি, I1 plus I2 plus I3। তাহলে এই তিনটে I1 plus I2 plus I3 যে আমি যোগ করব আসলের সাথে, নাও হাত তুলবি জাস্ট অনলি যে আমি কোন আসলটা এখানে ধার্য করতে পারি ব্যাংকের আসলের হিসাবে। কোন আসলটা? কেন 20,000 টাকা? কাউকে খুঁজছেন? ও আচ্ছা আচ্ছা, কোন 20,000 টাকাটা? কেন 20,000 কেন? বলো। যেটা বছরের প্রথম থেকে ছিল। তাহলে ওর বক্তব্য যদি সত্যি হয়, যেটা বছরের প্রথম থেকে ছিল, তাহলে সেই ঘটনাটা চিন্তা করতো যে কিনা বছরের প্রথমে 1,000 টাকা রেখেছিল আর বছরের শেষে 99,000 টাকা রাখলো, সে তাহলে বছরের শেষেতে 1 লাখ টাকা জমা রাখলেও ব্যাংক বলবে আমি তো তোমাকে দেবো না, টাকাটা ভ্যানিশ। তুমি না 1,000 টাকা কেন বাবা? তুমি কি 7,000 টাকা রেখেছিলে? হ্যাঁ, আবার বলছে যখন যেমন তখন তেমন। তাহলে কোন টাকা আসল হবে? কখন কোন টাকা ব্যাংক মুখে দেখছে? শুধু 15 রেখেছিল? বলো। 15,000 প্লাস 12,000 প্লাস 20,000। যদি এইটাই বক্তব্য সত্যি হয়, 15,000 প্লাস 12,000 প্লাস 20,000, তাহলে বলি এবার আমি ব্যাংকে আমি 20,000 টাকা রাখলাম জানুয়ারি মাসে, 20,000 টাকা চলছে, 20,000 টাকা চলছে, ফের একদম ডিসেম্বর মাসে বছরের শেষে এসে আরো 80,000 টাকা রাখলাম, ঠিক তো? তাহলে আমার কত লাখ টাকা হলো? তাহলে এবার মাঝখানে মনে কর একবার আমি কিছু টাকা তুলে নিয়েছিলাম, তুলে আবার রেখেছিলাম, তাহলে যে টাকাগুলো যতবার মুখে চোখে দেখছি আমি ততবার যোগ করতে থাকবো। একবার 20,000 টাকা রেখেছিলাম, 20,000 টাকা ছিল, ঠিক আছে, মাঝখানে 10,000 টাকা তুলে 10,000 টাকা পড়ে রইল, তাহলে 20 প্লাস 10 30,000 টাকা, 30 হলো আবার 20,000 টাকা দিলাম, তাহলে 30 প্লাস 20 50,000 টাকা, এরকম করে করতে থাকবো। এবং এবং বলছি 50,000 টাকা ব্যাংকে ছিল, ঠিক? ব্যাংকের পাসবুকে দেখাচ্ছে এবার ডিসেম্বর মাসে 31 তারিখ আমি 50,000 টাকা থেকে 40,000 টাকা তুলে নিয়ে চলে গেলাম। তাহলে কত টাকা পড়ে রইল? 10,000। আগে ছিল 50 প্লাস 10 কত হলো? 60। আসলে ব্যাংকে কত টাকা পড়েছিল? ওই মাত্র বললো কত টাকা?
10,000, কিন্তু আমার ক্যালকুলেশন তো বলছে 60,000 টাকা, মানে ব্যাংকে রয়েছে 10,000 টাকা, ব্যাংক আমাকে দেবে 60,000 টাকা। সারদা সারদা আরো ভালো করে বলছি, আরো সুন্দর করে বলছি, মনে কর ও কি বললো যে আমার, তোরা বুঝতে পারছিস কি বলতে চাইছি? এই যে ফিগার গুলো বারবার পাসবুকে উঠে আসছে ব্যালেন্স হিসাবে, ওইগুলো যোগ করলে তো টোটাল প্রিন্সিপাল টোটাল আসল নয়, আসল হবে দিনের শেষে যেদিন তুই ব্যাংকে অ্যাকাউন্ট ক্লোজ করছিস, তোর যে টাকাটা পড়ে আছে সেইটা হচ্ছে আসল। ব্যাংকে যে টাকাটা পড়ে আছে সেটা হচ্ছে আসল। তুই 1 লাখ টাকা কোন একটা সময় রেখেছিলিস, মাঝখানে টাকা তুলে নিয়ে গেছিস, এসে 31 তারিখে বললো ওই যে সেই দেখতে পাচ্ছেন 1 লাখ টাকা রেখেছিলাম, দিন এবার 1 লাখ প্লাস এখন 1,000 টাকা পড়ে আছে, তাহলে 1 লাখ প্লাস 1,000, হ্যাঁ কি না? 1 লাখ টাকা রেখেছিলাম, 99 টাকা তুলে নিয়ে চলে গেছি, আজকে পড়ে আছে কত? 1,000, তাহলে ব্যাংক তোর বক্তব্য অনুসারে 1 লাখ প্লাস 1,000, ব্যাংকে যা যা লেখা দেখতে পাবো পাসবুকে, তখন লেখা ছিল 1 লাখ টাকা, আজকে লেখা আছে 1,000 টাকা। 1 লাখ প্লাস 1,000 কত টাকা হয়? 1 লাখ 1,000 টাকা। দিন আমাকে 1 লাখ 1,000 টাকা, অলরেডি 99 টাকা বাড়ি নিয়ে চলে গেছে স্যার। ব্যাংকে তো লাল বাতি চলে যাবে, ব্যাংক তো পথে বসবে, দেউলিয়া হয়ে যাবে। ব্যাংকিং বুঝতে হবে, ঠান্ডা মাথায় ব্যাংকিং বুঝতে হবে। তার মানে তুমি সেই টাকাটাই পাবে যেটা তোমার সেই দিন সেই মুহূর্তে ব্যাংকে পড়ে আছে। তুমি দিতে পারো নিতে পারো, তুমি ঢালতে পারো কিছু টাকা, আবার তুমি নিয়ে যাবে, তোমার ব্যাপার। কিন্তু তুমি যখন ব্যাংকে অ্যাকাউন্ট ক্লোজ করছো, তুমি যখন সুদ আসল নিতেই এসছো, তোমার যে টাকাটা পড়ে সেটাই কিনা আমি দেবো, হ্যাঁ কি না? তুই বলবি কোন এক সময় তোমাকে আমি 15,000 টাকা দিয়েছিলাম, দাও সেই 15,000 টাকা, তত বলতে পারবি না। সুতরাং এখানে আসল করতে হবে দিনের শেষে যে টাকাটা পড়ে আছে, কত? যেটা 20,000 টাকা। তাহলে 20,000 টাকা, তাহলে 20,000 প্লাস 187 টাকা 50 পয়সা প্লাস 150 টাকা প্লাস 500 টাকা, বোঝা গেল? কত হচ্ছে? 20,837.50। এইটা হলো আমার ফাইনাল আনসার। বিভৎস ইম্পর্টেন্ট, বিভৎস ইম্পর্টেন্ট। রহমান চাচা যেটা করেছেন সেটা হচ্ছে যে 2,40,000 টাকা লোন নিয়েছেন। কিসের জন্য? না বাড়ি তৈরি করছেন। এখন 2,40,000 টাকা কি বাড়ি তৈরি হয় সে প্রশ্ন আমি করলাম। তো যাই হোক, তো 2,40,000 টাকা বাড়ি তৈরি করার জন্য লোন নিয়েছেন, আর তার রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 5%, সুদের হার দেওয়া আছে 5%, সরি মাই মিস্টেক, 12%। এখন রহমান চাচার বাড়িটা তৈরি করতে করতে 1 বছর কেটে যায়। আমি বলি, মনে কর 2020 সালে রহমান চাচা লোনটা করেছিলেন, 2,40,000 টাকা লোন করেছেন, ঋণ নিয়েছেন। তারপর 2021 সালে তার বাড়ি তৈরি শেষ, ঠিক? 2021 সালে যেই মাত্র বাড়ি তৈরি শেষ হয়ে গেছে, উনি ভাবলেন বাড়ি তো তৈরি করে ফেলেছি, লোন নিয়েছিলাম, এখন লোনটা মেটাবো কি করে? তাই উনি বললেন যে লোনটা মেটানোর জন্য এক কাজ করি, বাড়ির একটা অংশ ভাড়া দিয়ে দিই, এবং সেই ভাড়া থেকে প্রতি মাসে বা মান্থ 5,200 টাকা, ঠিক তো? 5,200 টাকা করে সে ভাড়া পাচ্ছে, রেন্ট পাচ্ছে 5,200 টাকা। তাহলে কি হবে? রহমান চাচার বয়স্ক মানুষ, ওনার সোর্স অফ ইনকাম কিছু নেই, তো এখন উনি তো ওনাকে তো ব্যাংকের টাকা ফেরত দিতে হবে, তো ব্যাংকের টাকা উনি কি করে ফেরত দেবেন? ওই যে 5,200 টাকা করে পাচ্ছেন সেটা জমিয়ে জমিয়ে ব্যাংকের টাকা ফেরত দিতে হবে, ব্যাংকের টাকা ফেরত দেবেন। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংকের টাকা ফেরত দেবেন, তা ব্যাংকের কোন টাকা ফেরত দেবেন? 2,40,000 কে বললো? সুদ আসল। সুদ আসল আমি বলেইছিলাম, যখন ব্যাংকে টাকা ফেরত দিতে হয় বাই ডিফল্ট তোমাকে সুদ আসল মানে অ্যামাউন্ট ফেরত দিতে হয়। প্রিন্সিপাল বা শুধুমাত্র ইন্টারেস্ট দিয়ে আসলে হয় না, শুধু আসল বা শুধু সুদ দিয়ে আসলে হয় না, তোমাকে সুদ এবং আসল মিশিয়ে দিতে হবে। তাহলে এখানে 2,40,000 তো ফেরত দিতেই হবে, আবার 2,40,000 এর উপর যে টাকাটা ঋণ হচ্ছে সেটাও ফেরত দিতে হবে, সরি সুদ হচ্ছে সেটাও ফেরত দিতে হবে। এখন 2,40,000 এর উপর সুদ কত হচ্ছে যদি প্রশ্ন করি, তোরা বলবি কেন? খুবই তো ইজি,
তাহলে কি রকম? পি কত? 2,40,000। রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার আর কত? 12%। টি কোথায় দেওয়া আছে? টি দেওয়া আছে? সো তুই তো জানিস না যে কতটা, কত মাসে, কত বছরের জন্য ঋণটা দিতে হয়েছে। তার লোনটা এক্স্যাক্টলি কত বছরের জন্য ব্যাংকে পড়ে আছে তুই জানিস না। প্রশ্নটা সেখানে, প্রশ্নটা ঘুরিয়ে বলছে বলতো এই যে বাড়ি ভাড়া 5,200 টাকা করে জমছে প্রতি মাসে, এই প্রতি মাসে 5,200 টাকা করে জমিয়ে 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 উনি কত, কবে, কত সালে, কত বছর পর লোন নেওয়ার, কত বছর পর উনি টোটাল টাকাটা ফেরত দিতে পারবেন? কাকে? ব্যাংককে। এবার আমি মনে করি সেটা লোন নেওয়ার, ঋণ নেওয়ার 10 বছর পর উনি টাকা সব ফেরত দিতে পেরেছেন। তাহলে আই এম টকিং অ্যাবাউট 2030। 2020 তে লোন নিয়েছিলেন, রাইট? 2030 তে ব্যাংকে গিয়ে সব টাকা ফেরত দিয়ে চলে এসেছেন। তাহলে বলতো লোনের সুদটা বাড়ার সুযোগ পেল ক বছর ধরে? 10 বছর ধরে। যে ইন্টারেস্টটা গ্রো আপ করছে ফর হাউ লং? 10 ইয়ার্স। কারণ এই পার্থক্যটা হচ্ছে 10 বছরে, তাই তো? 10 বছরে। আর ঠিক একই রকম ভাবে তুমি যদি ঘুরিয়ে বলি, বলতো তাহলে বাড়ির ভাড়া কত বছর জমাতে পেরেছিস? 9 ইয়ার্স, 9 বছর। কারণ 20 থেকে তো বাড়ি ভাড়া বছর হয়, তাকে কি সাদে রেখে দিয়েছিল? তা তো নয়, বাড়িটা তৈরি হতে তো 1 বছর কেটে গেছে। 2021 সাল অবধি কেটেই গিয়েছিল। 2021 সালে তাকে বাড়ি ভাড়া বসিয়েছে এবং 2030 সালে নাকি সব মিটিয়ে দিয়ে এসেছে। তাহলে বাড়ি ভাড়া জমেছে কিন্তু পকেটে 9 বছর ধরে। 9 বছর ধরে, তাহলে 9 বছরের জমা টোটাল বাড়ি ভাড়াটাই হলো কি হলো? সুদ আসল। ব্যাংকের 10 বছরের সুদ আসল। ব্যাংকের 10 বছরের সুদ আসল। 9 বছর ধরে যে টাকাটা জমিয়েছে, আর ব্যাংকের টাকা সে কি করে মেটাচ্ছে? বাড়ি ভাড়া দিয়েই তো। কোনো কাউকে তো বন্দুক দিয়ে গুলি করে তার বাড়ি ছিনতাই করছে না, হ্যাঁ কি না? তাহলে এইভাবে বুঝতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে তুমি কি করে জানলে 2030 এর সে টাকা মিটিয়ে দিচ্ছে? আমি তো ওই এন্ডটা জানি না, ওটাই জানি না, তো ওটাকেই এক্স ধরতে হবে। শর্তটা এটা, এটা যদি x বছর হয় এটা হচ্ছে x 1 বছর। এটা 10 বছর হলে এটা হচ্ছে 10 - 1 সমান 9 ইয়ার্স। এটা 15 বছর হলে এটা 15 - 1 সমান 14 ইয়ার্স। তাহলে এটা যদি x বছর হয় তাহলে এটা x - 1 সমান x - 1 ইয়ার্স। বুঝতে পেরেছিস? তাহলে একদম জিস্ট করতে হয়। তাহলে উত্তরটা এরকম হবে x - 1 বছরের জমা মোট বাড়ি ভাড়া, that total rent from x - 1 years is equals to x বছরের সুদ আসল। 9 বছরের বাড়ি ভাড়া সমান 10 বছরের সুদ আসল। x - 1 ইয়ারের টোটাল রেন্ট বাড়ি ভাড়া সমান x ইয়ার্স এর সুদ আসল, x বছরের সুদ আসল। বুঝতে পেরেছি? এই হচ্ছে গল্প। এখন এই অঙ্কটায় একটা জায়গা আছে যেখানে আমার 1 নাম্বার কাটা হয়। সেই জায়গাটা কি? তুই শুরু করলি সময় x বছর। কিসের সময়? এখানে কতগুলো সময় কাজ করছে এর ভিতরে? দুটো। এক তো লোন নেওয়ার আর এক বাড়ি ভাড়া জমানো। সো তুমি কনফিউজ করে দিলে টিচারকে যে জমানোর কথা x বলছে নাকি লোন নেওয়ার কথা x বলছে। দুটো তো আলাদা টাইমলাইন। এবার সেটা 9 বছর, তো বছর 10 বছর। তাই ইউ হ্যাভ টু মেনশন ইট ভেরি ক্লিয়ারলি যে আমি কার থেকে x বছর ধরছি, কোনটাকে x ধরছি। তুমি যদি বাড়ি ভাড়া জমানো x ধরো, this will be x plus 1, আর তুমি যদি লোনটাকে x ধরো, this will be x minus 1। বুঝতে পারছি? কারণ 1 বছর পরে বাড়ি ভাড়া দেওয়া শুরু করেছে। এটা যদি 2 বছর পরে বলতো, আমি বলতাম x minus 2 year। ঠিক? দেখে নাও। ধরি ঠিক এইভাবে লিখতে হবে। ধরি ঋণ নেবার x বছর পর
উক্ত ঋণ পরিশোধ করা হয়। Let after X years from taking the loan, after X years from taking the loan, he is paying back all the money to the bank. He is paying back all the money to the bank. লোন নেওয়ার X বছর পর সব ঋণ পরিশোধ করে দিচ্ছে, ঠিক আছে? এবার paying back all the money to the bank. আসল P হচ্ছে 2,40,000। কেউ টুকবি না, ক্যালকুলেশন চাই শেখার আছে তোদের। সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%। সময় T হচ্ছে X, সুতরাং সুদ I হচ্ছে PRT/100। 2,40,000 into 12 into X by 100। তাহলে এটা এইভাবে রেখে দিচ্ছি, কোনো ক্যালকুলেশন করছি না, ঠিক আছে? ঠিক এইভাবে রেখে দিলাম, থাকলো, ঠিক? তাহলে এটা হচ্ছে আমার ইন্টারেস্টটা। সুতরাং সুদ আসল হচ্ছে 2,40,000 প্লাস 2,400 into 12 into X, ঠিক আছে? এইখান থেকে আমি 2,400 কমন নিলাম, ঠিক আছে? তাহলে এখানে 100 প্লাস 12X রইল, থাকুক। এরপরে যেহেতু বাড়ি তৈরি হতে সময় নেয় 1 বছর, as it take 1 year to build that house, সুতরাং বাড়ি ভাড়া জমবে X-1 বছর ধরে, X-1 বছর ধরে। So total rent will be for X-1 years. Total rent এটা 1 মাসের ভাড়া কত? 5,200 টাকা। Sir, total rate for renting. আরেকবার? Total rate for renting. হ্যাঁ, টোটাল রেন্ট 1 মাসের ভাড়া 5,200 টাকা। তাহলে 1 বছর বা 12 মাসের ভাড়া কত? So the total rent for 1 year or 12 months, 5,200 into 12, একই না? এত টাকা। তাহলে X-1 বছরের ভাড়া কত? 5,200 into 12 into X-1, এত টাকা। এবার এই টাকাটা দিয়েই তো সমস্ত লোন পেব্যাক করেছে, এই টাকাটা দিয়ে তো ঋণটা পরিশোধ করে এসছে। তাহলে এই টাকাটাই কি আখেরে এই টাকাটা নয়? কি বলছি বুঝতে পারা যাচ্ছে? তাহলে প্রশ্ন অনুসারে আনসার চেক করতো 9 বছর। 5,200 into 12 into X-1 হচ্ছে 2,400 into 100 plus 12X। 0 কাটছে, এটা এই 12 এখানে 2 দিয়ে কাটছে, আর এই 2 এখানে 26 দিয়ে কাটলো, তাই তো? তাহলে 26 into X-1 সমান 100 plus 12X। তাহলে 26X minus 26 সমান 100 plus 12X। এখানে করছি 26 minus 12X
26x minus 12x সমান 100 প্লাস 26, ঠিক আছে? আর এখান থেকে দেখ 14x সমান 126, তাহলে x is equals to 9। সুতরাং ঋণ নেয় 9 বছরের জন্য। He took the loan, so he took the loan for 9 years। এই হলো ঘটনা, ঠিক আছে? আর রিপিট, এই লাইনটা তোরা আন্ডারলাইন করে রাখ, স্টার দিয়ে রাখলাম। ঋণ নেওয়াটা আমার ইনভার্টেড কমাও করে দিলাম, কারণ এই ভুলটা হয় আমি আমার ছেলে মেয়েদের এই ভুলটা করতে না দেখি। এটা 19 অঙ্ক, ঋণ নেওয়াটা ইনভার্টেড কমা করে দিয়েছি। 9x years after taking the loan, টাকে ইনভার্টেড কমার মধ্যে রাখ, আন্ডারলাইন করে রাখ, যাতে ভুল না হয়। খুব সাধারণ নম্বরটা কি বলেছে, যে কোন একটা টাকা রেখেছিস, সেই টাকাটা 6% রেট অফ ইন্টারেস্টে দ্বিগুণ হয়েছে। এখন কোন একটা টাকা দ্বিগুণ হওয়ার কথা অর্থ কি? দ্বিগুণ হয়েছে মানেটা কি? মানে তুই যদি 100 টাকা ব্যাংকে ডিপোজিট করিস, জমা রাখিস, কোন একটা সার্টেন টাইমের পরে সেই টাকাটা ফুলে ফেপে 200 টাকা হয়ে গেছে। 400 টাকা রেখেছিস তো 800 হয়ে গেছে, 500 রেখেছিস তো 1000 হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়েছে। এখন 200 টাকা রাখলি বেড়ে গিয়ে 400 টাকা হলো। এই যে 400 টাকা হলো, প্রশ্নটা হচ্ছে এই 400 টাকাটা অ্যাকচুয়ালি কি? 400 টাকাটা আসলে হচ্ছে সুদ আসল, মানে আসল তো 200 টাকা রেখেছিস, তার সঙ্গে তুই ইন্টারেস্টটা কাউন্ট করে ইন্টারেস্টটা অ্যাড হয়ে বেড়ে গিয়ে তো 400 টাকা হয়ে গেছে। তাহলে 400 যদি তোর সুদ আসল হয়, তোর অ্যামাউন্ট হয়, তার মধ্যে 200 টাকা তো ইটসেলফ তোর নিজের পকেট থেকে দেওয়া আসল ছিল, রাইট? তাহলে তুই সুদ কত টাকা পেলি? 400 মাইনাস 200 সমান 200 টাকা। এই হচ্ছে ঘটনা। এখন রেট অফ ইন্টারেস্ট 6% দেওয়া আছে, সময়টা বার করতে বলছে এরকম ঘটনা কত দিনে হবে। তো আমি মনে করলাম যে x টাকা আমি আসল জমা রেখেছিলাম, যেটা কিনা ফুলে ফেপে সুদ আসল বা অ্যামাউন্ট হয়েছে 2x টাকা, তাহলে সুদ আসল মানে ইন্টারেস্ট হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, সুদ আসল মাইনাস আসল, 2x মাইনাস x সমান x টাকা। এবার দেখ আসল কত? x টাকা, সুদের হার 6%, সময়টা জানি না, ওটাই বার করতে বলেছে। সুদ ওখান থেকে x দেখতে পাচ্ছি। এবার আমরা এটি এখানে লিখেছি x এলিমিনেট করে দিলাম, কারণ ইন্টারেস্টটাও x, প্রিন্সিপালটাও x এলিমিনেট করতে পেরেছি, কারণ যেহেতু x নট ইকুয়ালস টু 0। x টা কি ছিল? আসল বা প্রিন্সিপাল। একটা প্রিন্সিপাল তো শূন্য হতে পারে না। কত টাকা জমা রেখেছি, 0 টাকা জমা রেখেছি, এই কথাটা কোনো মানে হয় না। তাই x এলিমিনেটেড হয়ে গেছে। তাহলে t সমান 100/6, that is 16 whole of 2/3। তাহলে 16.23 বছরে কোন একটা টাকা 6% রেট অফ ইন্টারেস্টে যাই তুই রাখবি তাই গিয়ে ডাবল হয়ে যাবে। 500 রাখলে 1000 হবে, 1000 রাখলে 2000 হবে। এই হচ্ছে ঘটনা। ক্লাস 10 20 দাগে যে অঙ্কটা, সেই অঙ্কটা কি বলছে দেখ। বলছে রথিন বাবুর 2 মেয়ে আছে, সেই 2 মেয়ের নামে ব্যাংকে কিছু টাকা করে জমা দিয়ে এসেছেন, ঠিক আছে? এবং এমন ভাবে সুন্দর করে জমা দিয়েছেন সো দ্যাট ওরা যখন 18 বছর বয়সে গিয়ে পৌঁছাবে, যখন তাদের বয়স প্রত্যেকের 18 বছর হবে, তারা একটা হাতে টাকা পাবে, সেটা কত? 12,000 টাকা। এখন এটাকে বলে ম্যাচুরিটি। ম্যাচুরিটি মানে তোরা বাড়িতে প্রায় বাবা মায়ের কাছে এরকম কথা শুনে হয়তো থাকতে পারিস যে আমি এলআইসিতে এই টাকাটা রেখেছিলাম, এটা 2022 সালে ম্যাচিওর হবে, অথবা আমি ব্যাংকে এই টাকাটা রেখেছিলাম, এটা 2025 সালে ম্যাচিওর হবে। এই ম্যাচিওর হওয়ার কথার অর্থ হচ্ছে কিছু টাকা ব্যাংকেতে কিছু পার্টিকুলার টার্মে রাখা হয়। মানে ধর কখনো 5 বছর টার্মে, কখনো 10 বছর টার্মে ব্যাংক বা এলআইসি বা এরকম জাতীয় কোনো মিউচুয়াল ফান্ডস ওরা আমাদের কিছু কিছু অফার দেয়। কি রকম? ধর এরকম কথা বলছি, তুমি 2 লাখ টাকা আমার কাছে রাখো, 5 বছর পর আমি তোমাকে ওটা 4 লাখ টাকা করে দেবো, বা 5 বছর পর তোমাকে আমি এটা 5 লাখ টাকা করে দেবো। মানে কথায় কথা বলছেন। তা 2 লাখ টাকা রাখলাম, 5 বছরে এটা 4 লাখ টাকা হয়ে গেল, মানে 2 লাখ টাকা আমি সুদ পেলাম, ইন্টারেস্ট পেলাম। কি বলছো বুঝতে পারছিস? মানে এই যে টার্মস, মানে আগে থেকেই বলে দেওয়া হলো যে 4 বছর পর তুমি যখন আমার কাছে আসবে, আমি তোমার হাতে 4 লাখ টাকা ফেরত দেবো।
এই ব্যাপারটাকে বলা হয় ম্যাচিউরিটি বা ম্যাচিওর হওয়া, মানে 4 বছরে টাকাটা ম্যাচিওর হবে। তোর বাড়িতে এই কথাটা মানে মাঝে মাঝে শুনলেও শুনতে পারিস, কেউ শুনেছিস কোনোদিন? এক্স্যাক্টলি। তো এই কথাটা শুনে থাকবি, কেমন? তো এখানে সেটা ব্যাপার, কিছু টাকা রেখেছে, এমন সুন্দর করে ক্যালকুলেট করে রেখেছেন যে বড় মেয়ে যখন 18 বছর বয়সে এসে পৌঁছাবে তার টাকাটা ম্যাচিওর হবে এবং সেটা হবে 1,20,000 টাকা, 1,20,000 টাকা। এবং ছোট মেয়ের ক্ষেত্রেও ঠিক এমন সুন্দর করে ক্যালকুলেট করে রেখেছেন যে ছোট মেয়ে যখন ম্যাচিওর হবে মানে 18 বছর বয়সে এসে পৌঁছাবে তখন সেও 1,20,000 টাকা পাবে। স্বাভাবিকভাবে এত সুন্দর করে রেখেছে এই কারণে যাতে কোনো মেয়ে কারোর সাথে খুনোখুনি করে মরে না যায়। দিদি কেন 1,20,000 পেলে আমি কেন 80 পেলাম, বা বোন কেন 1,20,000 পেলে আমি কেন 80 পেলাম, বলে হয়তো খুনোখুনি হয়ে দুটোর মধ্যে একটা মেয়ে টিকলো, সেই যাতে না হয় সেই কারণে উনি এত সুন্দর করে হিসাব রেখেছেন। বোঝা গেল? এবার খুব স্বাভাবিকভাবে খেয়াল কর, উনি যখন এই ডিসিশনটা নিয়েছিলেন যে আমি আমার দুই মেয়ের নামেতে কিছু কিছু টাকা রাখবো, কিছু কিছু টাকা রাখবো, এবার তুই যদি ভাবিস তাহলে ব্যাপারটা তো একই হচ্ছে, এই মেয়ের নামে যে টাকা রাখবো অতটা সময় পাওয়ার পর ওই মেয়ে 18 বছর বয়সে গিয়ে সে 1,20,000 পাবে, আর ছোট মেয়ের নামে একই টাকাই রেখে দেবো, তাই কি ঘটনা? তা তো নয়। উনি তো একদিনে ডিসিশনটা নিয়েছিলেন, এবং যেদিন উনি ডিসিশনটা নিয়েছেন যে উনি দুটো মেয়ের নামে কিছু টাকা রাখবেন, সেদিন খেয়াল কর একজন মেয়ে তখন 13 বছর, একজন মেয়ে তখন 8 বছরে আছে। তাহলে যদি একই পরিমাণ টাকা দুজনের জন্য রাখি তাহলে কি আদৌ তারা একই পরিমাণ টাকা পাবে? কারণ বড় মেয়ের ক্ষেত্রে যার বয়স কিনা আজকে 13 বছর, 18 বছর হতে তার মাত্র 5 বছর বাকি আছে, ঠিক তো? আর ছোট মেয়ের ক্ষেত্রে যার বয়স কিনা আজকে 8 বছর, 18 বছর তার 10 বছর বাকি আছে। তাহলে একজনের টাকা বাড়ার সুযোগ পাচ্ছে 10 বছর, আর একজন টাকা বাড়ার সুযোগ পাচ্ছে 5 বছর। ব্যাংকের তো টাকাটা বাড়ছে, ইন্টারেস্টটা, হ্যাঁ কি না? এবার আবার দুজনের নামে যদি একই টাকা রাখে, 5 বছরের সুদও যা 10 বছর সুদও তাই হতে পারে। বলছিলাম যে তার মানে আমি যদি দুজনের ক্ষেত্রে একই টাকা রেখে দিই, খেয়াল কর একটা টাকা, একই টাকা, একটা কোনো টাকা, মনে কর সেটা 50,000 টাকা কথা বলছি আমি, 50,000 টাকা 10 বছরে ম্যাচিওর হয়ে যে টাকাটা হবে একই সুদের হারে, 50,000 টাকা 8 বছরে, সরি 13 বছর, 5 বছরে, 5 বছরে একই হবে। ইজ দ্যাট রিয়েলি পসিবল? না, কখনোই না। না, সুদের হার সেম, আসলটা সেম, সময়টা শুধু পাল্টে যাচ্ছে। তাহলে সময় যদি পাল্টে যায়, যে ক্ষেত্রে বেশি সময় তার তো বেশি সুদ, যে ক্ষেত্রে কম সময় তার কম সুদ, তাহলে আদৌ কি দুজনেরই 1,20,000 টাকা হবে? হবে না। তাহলে উপায় কি? উপায় দুজনের নামে ব্যাক ক্যালকুলেট করে দুটো আলাদা আলাদা পরিমাণ টাকা রাখতে হবে। যে মেয়ে বড় মেয়ে, যার হাতে সময় কম 18 বছর অবধি পৌঁছাতে, সে আজ 13 বছর, তার 18 বছর পৌঁছাতে আর মাত্র 5 বছর হাতে আছে। যে মেয়ে ছোট মেয়ে, যার কিনা আজকে বয়স 10 বছর, তার 18 বছর পৌঁছে, সরি 8 বছর, 18 বছর পৌঁছে তার হাতে 10 বছর আছে। তাহলে খুব স্বাভাবিক আমার হাতে এখন 10 বছর আছে, সময় যখন বেশি আছে, আমি তার জন্য একটু কম পরিমাণ টাকা রাখি। আর যার জন্য বড় মেয়ে, যে কিনা আজকে 13 বছর, 18 বছর হওয়ার জন্য মাত্র 5 বছর বাকি আছে, 5 বছরের মধ্যে আমাকে 1,20,000 পেতেই হবে, তাহলে সেক্ষেত্রে তার জন্য একটু বেশি পরিমাণ টাকাই রাখতে হবে। উপায় নেই, তাই আমি সেই সময় ডিসিশন নিয়েছি যে আমি দুজনের নামে এই টাকাটা রাখবো। তাই দুজনের ক্ষেত্রে হিসেব মতো কিন্তু আলাদা আলাদা পরিমাণ টাকা রাখতে হবে, ঠিক আছে? এবার এই অঙ্কটা কোথায় লোকজন ভুল করে, তোরা বুঝেই গেছিস মোটামুটি যে এটা এক্স, তোদের ভাষায় এক্স ধরে এগোনোর অঙ্ক, যে আসল ধরলাম এক্স, বড় মেয়ের ক্ষেত্রে সময় তো 5 বছর, রেট অফ ইন্টারেস্ট দুজনের ক্ষেত্রে সেম, দ্যাট ইজ 10%। তাহলে প্রথম বড় মেয়ের ক্ষেত্রে সুদ বার করলাম, যেটা কিনা এক্স রিলেটেড টার্মই বেরোলো, এক্স প্লাস সেই সুদ, আসল প্লাস সেই সুদ যোগ করলে হয় সুদ আসল, সমান দেখাও 12,000, এই 1,20,000 করে এক্স পেয়ে যাও। আর সেকেন্ডটা এক্স্যাক্টলি সেকেন্ডটা ওয়াই ধরতে হবে। যারা যারা অঙ্কটা করেছিস বা করতে পেরেছিস, যদি সেকেন্ডটাও এক্স ধরে এগিয়ে থাকিস তাহলে কিন্তু তোরা ভুল করছিস। সেকেন্ডটা এক্স ধরে এগোনো যাবে না, কারণ একটা ভ্যারিয়েবল, একটা অঙ্কে, একটা সম্পর্কে একবারই ব্যবহার করা যায়, দুবার নয়। তাই সেকেন্ড ক্ষেত্রে, ছোট মেয়ের ক্ষেত্রে মূলধনটাকে, প্রিন্সিপালটাকে ওয়াই বা অন্য কোনো আলাদা ভ্যারিয়েবল ধরে নিতে হবে। বুঝতে পারলাম?
তো দেখেন একটু, তাহলে আমি হেডিং করব বড় মেয়ের ক্ষেত্রে ফর দ্য এল্ডার ডটার, বড় মেয়ের ক্ষেত্রে। আচ্ছা একটু হেডিং কর, প্রথম ফার্স্ট লাইনটা লিখে নে প্লিজ একটু, যে ধরি বড় মেয়ের নামে x টাকা এবং ছোট মেয়ের নামে y টাকা জমা করেছিলেন। let he deposited x rupees for the elder daughter and y rupees for the younger daughter. ধরি বড় মেয়ের নামে x টাকা এবং ছোট মেয়ের নামে y টাকা জমা করেছিলেন। সময় 18 বছর বলতে তার আর মাত্র 5 বছর বাকি আছে। তাহলে সুদ বার করছি হচ্ছে x into 10 into 5 by 100, কেমন? তাহলে এটা 50x by 100 শুদ্ধ বেরিয়েছে। সুতরাং সুদ আসল মানে অ্যামাউন্ট হচ্ছে x টাকা রেখেছিলাম, তার টাকাটা বেড়েছে 50x by 100, that is 150x by 100। শূন্য কাটতে পারি, কাটিয়ে ইচ্ছা করে। তাহলে এইটাই তো অ্যামাউন্ট, ম্যাচুরিটি পাওয়ার পর এই টাকাটাই তো পেয়েছে, 18 বছর হয়েছে যখন এই টাকাটাই পেয়েছে, আসল প্লাস সুদ। যে টাকাটা জমা রেখেছিলেন সে টাকা তো পাচ্ছেই, তার সঙ্গে ইন্টারেস্টটাও পাচ্ছেন, রাইট? তাহলে এটাই কি 1,20,000 টাকা নয়? তাহলে প্রশ্ন অনুসারে 150x by 100 এটাই হচ্ছে 1,20,000 টাকা। এখান থেকে একটু আমি করছি, শর্টকাট করছি, x কত বেরিয়েছে? 80,000 ক্যালকুলেশন করে বেরিয়েছে। এটা হলো বড় মেয়ের নাম। এবার ছোট মেয়ের ক্ষেত্রে লিখলাম না, আসল P2 হচ্ছে y, R2 লিখলাম না, তোরা লিখবি অবশ্যই 10%। T2 হচ্ছে এর ক্ষেত্রে T2 কত? আজকে বাচ্চাটি 8 বছরে আছে, 8 বছর হতে আমাদের 10 বছর ধরে আছে, 10 বছর। তাহলে সুদ I2 জানতে চাইছে, আমরা জানি I2 is equals to P2 R2 T2 by 100, তাহলে y into 10 into 10 by 100, তাই তো? এটা y করে দিলাম। সুতরাং সুদ আসল y plus y, that is 2y। তাহলে প্রশ্ন অনুসারে এই 2y টাই কি 1,20,000 টাকা নয়? তাহলে y সমান 60,000 টাকা। তাহলে উনি যখন বাড়ি থেকে বেরোলেন উনি ঠিকই করে গেলেন যে আমি বড় মেয়ের নামে 80,000 টাকা রাখবো, ছোট মেয়ের নামে 60,000 টাকা রাখবো। বড় মেয়ের নামে যদি বেশি টাকা না রাখি তাহলে তো সে 18 বছরে 1,20,000 টাকা পাবে না, কারণ আমার তো তার ক্ষেত্রে সময়টা কম। বড় মেয়ের ক্ষেত্রে টাকাটা বৃদ্ধি পাওয়ার সময়টা কম পাচ্ছে, কারণ আজকের ডেটে অলরেডি সে 13 বছরে উপনীত হয়েছে, তাই তার 18 বছরে পৌঁছাতে মাত্র আর সে 5 বছর পাচ্ছে, এবং ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাওয়ার সুযোগও পাচ্ছে মাত্র 5 বছর। কিন্তু ছোট মেয়ের ক্ষেত্রে যেহেতু সময়টা অনেকটা পাচ্ছে, মানে 10 বছর পাচ্ছে, সেই জন্য ওর নামে একটু কম টাকা 60,000 টাকা লেগেছে। বোঝা গেল ব্যাপারটা? শিওর? এরকম একটা অসম্ভব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা কোনটা? প্রয়োগ 34, বিভৎস ভালো অঙ্ক। এর একটা উদাহরণ আছে, যদিও সব সলভ করে দিয়েছে। প্রয়োগ 33, এই দুটো অঙ্ক বইতে অবশ্যই খুব ভালো করে মার্ক করে রাখিস। সরি, প্রয়োগ 29, হ্যাঁ প্রয়োগ 33 ইম্পর্টেন্ট, প্রয়োগ 29 এই অঙ্কগুলো মার্ক করে রাখিস। 29, 30, 31, 32, 33 and 34 এগুলো কিন্তু খুব ভালো করে মার্ক করে রাখিস। এই অঙ্কগুলো সলভ করতে হবে, এখান থেকে প্রচুর অঙ্ক আসে, এই ধারণাও ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তোর এখন তোদের হোমওয়ার্ক থাকছে 14 to 20, 14 to 20, ঠিক আছে? হোমওয়ার্ক থাকবে।